প্রণয় স্রোতে দ্বিতীয় পর্ব। ইয়ারাবের অ্যাক্সিডেন্টটা বেশ গুরুতর। মাথায় বেশ ভারী আঘাত পেয়েছে, যার জন্য সাথে সাথে অপারেশন থিয়েটারে নিতে হয়েছিল ওকে। তবে সেখানে আর এক কাণ্ড করে বসে আরব। সে কিছুতেই ইয়ারাবকে ভেতরে একা ছাড়বে না, নিজেও যাবে। ডাক্তাররা শুরুতে রাজি না থাকলেও শেষে বাধ্য হয়ে ওকে ভেতরে নিতে হয়েছে, যদিও সেটার জন্য অথরিটির পারমিশন নেওয়া লেগেছে। তবে এটাতে কোনো অসুবিধা হয়নি আরবের, কারণ অথরিটির লোক আরবকে চেনে। এই মুহূর্তে অবজারভেশনে রাখা হয়েছে ইয়ারবকে। ভালো মন্দ কিছু বলতে পারবে না তারা। তবে এই মুহূর্তে ইয়ারবের যা কন্ডিশন, 48 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে সে কোমায় চলে যাবে। ডক্টর যতটুকু পেরেছে সান্ত্বনা দিয়েছে ইয়ারবের পরিবারকে। তানভি সমস্তটা শোনার পর পাগলের মতো বিলাপ করছে। বন্নিকে জড়িয়ে ধরেই হাউমাউ করে কেঁদেছে সে। তানভির কান্না দেখে বন্নিও পারেনি নিজের চোখের জল আটকা রাখতে। কি করে পারবে? আজকের দিনটার জন্য তো প্রত্যক্ষভাবে সেই দায়ী। প্রতিশোধের নেশায় তাকে অন্ধ করে দিয়েছিল। সে তো তানভিকে বুঝিয়েছিল ইয়ারবকে বিয়ে করার জন্য। তানভি তো নিজের বাবা আর বোনের কথা শুনে এই বিয়েটা করেছিল। কিন্তু আজ কেন তাহলে এত বড় শাস্তি পাচ্ছে সে? কাঁদতে কাঁদতে এক সময় জ্ঞান হারায় তানভি। হঠাৎ এমন অপ্রত্যাশিত ঘটনায় প্রেশার ফল করেছে তানভির। তাই ওকে অন্য কেবিনে দেওয়া লাগে। আপাতত স্যালাইন চলছে। মণিমাকে তানভির কাছে বসিয়ে বের হয়ে আসে বন্যি। নিজে থেকে কাঁদতে যেন ভুলে গেছে সে। যখন তানভি ওকে জড়িয়ে ধরে বিলাপ করছিল, তখন কয়েক ফোঁটা অশ্রু ঝরেছিল তানভির চোখ দিয়ে। তবে সেটা ইচ্ছাকৃত নয়। হসপিটাল থেকে ধীর পায়ে বের হওয়ার সিদ্ধান্ত নিল বন্যি। চারিদিকে অনেক বেশি লোক, একটু ফাঁকা জায়গা দরকার নিঃশ্বাস নিতে। কোনো কিছু না ভেবে ছাদে উঠে গেল বন্যি। ভাগ্য প্রসন্ন ছিল বলে হয়তো সেখানে আর কেউ ছিল না। ছাদের কিনারা কাছে দাঁড়িয়ে রইল বন্যি। এতটুকু সময়ের মধ্যে যেন ঝড় বয়ে গেছে পুরো পরিবারের ওপর দিয়ে। বন্যি হঠাৎ খেয়াল করলো তার পেছনে কেউ দাঁড়িয়ে। তবে পেছনে ফিরতেই সে আরবকে দেখবে সেটা ভাবেনি সে। বন্যির কি হলো কে জানে, এক ছুটে গিয়ে জড়িয়ে ধরল আরবকে। এই প্রথমবার আরবের এত কাছে গেল বন্যি, সেটাও নিজে থেকে। খুব শক্ত করে জড়িয়ে রইল বন্যি। বন্যির এমন কাজে প্রচণ্ড অবাক হলো আরব। বন্যিকে ছাদে আসতে দেখেছে সে। এতক্ষণে ডক্টর আর ওষুধপত্র নিয়ে ব্যস্ত ছিল। সব ফর্মালিটি শেষ করে ইয়ারবের কেবিনের দিকে যেতে গিয়ে চোখ পড়ে বন্যির ওপর। আর তারপরে এখানে আসা। বন্যি কেঁপে ওঠা আর ফোঁপানির শব্দে আরব বুঝতে পারে মেয়েটা কাঁদছে। কাঁদতে কাঁদতে বন্যি বলে, আমি এমনটা চাইনি আরব, বিশ্বাস করো এমনটা চাইনি। আমার জন্য আজ আমার বোনটা কষ্ট পাচ্ছে। আমি কি করব বলো আরব, আমি কি করব? কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেছে বন্যির। হঠাৎই মুখ তুলে ধরে আরব বন্যির। নিজেকে শক্ত রেখে বন্যিকে বলে, ভাইয়ের কিচ্ছু হবে না, দেখো ও ঠিক হয়ে যাবে। আরবের কথায় যেন একটু কাজ দিল। আস্তে আস্তে কমে আসলো কান্নার বেগ, তবে হেঁচকি এখনো বন্ধ হয়নি। আরব বন্যিকে জড়িয়ে ধরেই দাঁড়িয়ে আছে। তবে বেশ কিছুক্ষণ পর অস্বস্তিটা ঘিরে ধরল বন্যিকে। তানভীর কান্না দেখে নিজেও মারাত্মক ভেঙে পড়েছিল বন্যি। সেই জন্যই তো ছাদে চলে এসেছিল। কিন্তু সেখানে আরবকে দেখতে পেয়ে আর নিজেকে দমিয়ে রাখতে পারেনি বন্যি। সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়েছিল আরবের বুকে। কিন্তু এখন তো বেশ লজ্জা লাগছে তার। আরবকে আস্তে করে ছেড়ে দিল বন্যি। আরবও দিল। বিপদের সময় যে কেউই যে কাউকে আঁকড়ে ধরতে পারে, এটা স্বাভাবিক বিষয়। নিজেকে এই ফালতু এক্সকিউজটা দিয়ে বুঝিয়ে দিল বন্যি। বন্যির অবস্থা আরব হয়তো কিছুটা আন্দাজ করতে পারল।
তাই নর্মালি বন্নিকে বলল নিচে যেতে। বন্নিও বিনা বাক্যে নিচে চলে এলো। আজকে বন্নি, আরব, তানভি আর ইয়ারবের আজাদ ভিলাতে যাওয়ার কথা ছিল। নিয়ম মতো বৌভাতের পরের দিন যাবে ওরা। নিজেদের মধ্যেও এই পরিকল্পনা ছিল। তবে সকালে এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটে যাওয়ায় ভেস্তে গেল সব। তবে তোহান আজাদ নিজের ছোট জামাইয়ের এমন একটা খবর শুনে হসপিটালে ছুটে এসেছেন। এখানে এসে ইয়ারাবের কন্ডিশন আর তানভীর অবস্থা দেখে নিজেও ভেঙে পড়েন। যতই হোক, বিয়ের পরের দিন এমন একটা দুর্ঘটনা কোনো পরিবারেরই কাম্য নয়। নিজেকে বড্ড বেশি অপরাধী মনে হচ্ছে তোহান আজাদের। মেয়েদের সুখে দেখবে বলেই তো এই বিয়েতে রাজি হয়েছিলেন তিনি। এক মেয়ের সাথে অন্যায় হয়েছে সেটা অবধি চোখে পড়েনি তার। তিনি ভেবেছিলেন ইয়ারাবের সাথে তানভীর বিয়ে হলে তানভী সুখেই থাকবে, আর আরবের মতো একটা ছেলে বন্নির জীবনে আসলে 1 মাসের মিছে প্রেম ভুলে যাবে মেয়েটা। কিন্তু ওপরওয়ালা যে এমন কিছু ভেবে রেখেছিল কে জানতো সেটা। সকাল পেরিয়ে দুপুর হলো, এখনো সকলেই হসপিটালে আছে। সবার একটাই আশা, এই বুঝি ইয়ারবের জ্ঞান ফিরল, এই বুঝি ইয়ারব রেসপন্স করলো। কিন্তু সকলে শুধু অপেক্ষাই করে চলেছে, সেই অপেক্ষার অবসান ঘটছে না। আরব সকলকে বাড়ি চলে যেতে বলেছে, কিন্তু কেউ শোনেনি। ঘড়ির কাঁটা দুপুর 2টার ওপারে। সকাল থেকে এখনো কেউ কোনো কিছু মুখে তোলেনি। তানভি এখনো কেবিনে, জ্ঞান ফেরেনি তার। হঠাৎ কোনো রকম মারাত্মক শক নিতে পারে না তানভি। যদি একবার শক পেয়ে জ্ঞান হারায় তাহলে জ্ঞান কখন ফিরবে কেউ বলতে পারে না। ছোটবেলা থেকেই তানভি এমন। বন্নি তানভিকে ছেড়ে যেতে নারাজ, তবে মণিমাকে অনেক কষ্টে বুঝিয়ে বাড়িতে পাঠিয়েছে আরব। সময় গড়ায় নিজের মন মর্জির মতো। কেউ যেমন তাকে বেঁধে রাখতে পারে না, তেমনি কেউ চাইলেও সময়টাকে তাড়াতাড়ি পার করতে পারে না। তানভীর জ্ঞান ফেরে বিকেলের দিকে। বন্নি সেখানেই ছিল। বন্নিকে দেখে আরও এক চোট কেঁদে দেয় তানভি। তবে সেখানে হন্তদন্ত হয়ে ছুটে আসে এক ওয়ার্ড বয়। হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, আপনারা তাড়াতাড়ি চলুন, আপনাদের পেশেন্ট আর নেই। কথাটা বিস্ফোরণের ন্যায় লাগে ওখানে উপস্থিত প্রতিটা মানুষের কাছে। বন্নি যেন নিজের জায়গায় জমে গেছে। কি শুনল ও? যে মানুষটার ওপর এত ক্রোধ ছিল সেই মানুষটা আর নেই, এভাবে চলে গেল। বন্নি যখন এসব ভাবনায় ব্যস্ত তখনই কেঁপে ওঠে কোনো কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে। কল্পনা থেকে বাস্তবে ফিরে দেখে তানভি মাটিতে পড়ে আছে। হঠাৎই মাথা ঘুরে পড়ে যাওয়ায় ব্যালেন্স ঠিক রাখতে পারেনি সে। সজোরে বাড়ি খেয়েছে বেডের মাথার গ্রিলের সাথে। লবণাত্মক রক্ত ভেসে যাচ্ছে ফ্লোর। কিন্তু আশ্চর্য, বন্যের শরীরে কোনো শক্তি পাচ্ছে না। চোখের সামনে শুভ্র ফ্লোরটা রক্তে ভেসে যাচ্ছে, কিন্তু সে কিচ্ছু করতে পারছে না। না পাচ্ছে তার বোনকে তুলে ধরতে, না পাচ্ছে ছুটে ইয়ারবের কাছে যেতে, ওয়ার্ড বয়ের কথার সত্যতা যাচাই করতে। এ কেমন পরিস্থিতি যে বন্যি নিজের মস্তিষ্কে জোর দিতে অচল। সবটা যেন ধীরে ধীরে অন্ধকারে ছেয়ে যাচ্ছে। তখনই বন্যি একটু একটু করে বুঝতে পারছে সেও চেতনা হারাচ্ছে। তার বোনের পাশেই হয়তো ছিটকে পড়বে ওর অসার শরীরটি। চোখ মেলে নিজেকেও হসপিটালের বিছানাতে আবিষ্কার করে বন্যি। ধীরে ধীরে মস্তিষ্ক সজাগ হতে থাকে যেন। এখানে কি করছে সে? প্রশ্নটা মাথাতে আসতেই তড়াক করে মনে পড়ে গেল ইয়ারাবের খবরটি। বাকিরা কোথায়? এটা ভেবেই তড়িঘড়ি করে বেড থেকে নেমে পড়ল বন্যি। যত দ্রুত সম্ভব পা চালিয়ে বেরিয়ে এলো কেবিন থেকে। তবে কেবিন থেকে বের হয়ে ইয়ারাবের জন্য বরাদ্দ কেবিনে পা ফেলার আগেই কারোর হ্যাঁচকা টানে ভেতরে ঢুকতে বাঁধা পড়ল বন্যির। পেছনে ফিরে আরবকে দেখে বেশ অবাক হয় সে। আরব যথেষ্ট স্বাভাবিক। কে বলবে আজ এই ছেলেটার প্রিয় মানুষটি নেই? বন্যি এক নয়নে আরবকে অবলোকন করতে ব্যস্ত। তখন আরব
বন্নিকে টেনে নিয়ে আসে বন্নির জন্য বরাদ্দকৃত কেবিনটিতে। বন্নি বুঝতে পারে না কিছুই। বন্নির প্রশ্নবোধক চাহনি দেখে আরব বলে ওঠে, ওই কেবিনে ভাই আর ভাবি আছে, ওখানে এখন তোমাকে যেতে হবে না, তুমি এখানে রেস্ট করো। আরবের কথাটা মস্তিষ্কে প্রবেশ করতে সময় লাগলো একটু। যখনই কথাটা মস্তিষ্ক ধারণ করতে পারল, তড়াক করে উঠল মস্তিষ্কের নিউরনগুলো। তানভি আর ইয়ারব ওই কেবিনে, কিন্তু সেটা কি করে সম্ভব? বন্নির ভাবনার মাঝেই আরব কিছু ওষুধপত্র গোছাতে গোছাতে বলে উঠল, তোমাদের দুই বোনের কি অজ্ঞান হয়ে যাওয়ার রোগ আছে নাকি? ভাবি দুবার জ্ঞান হারালো, শেষবারে তো মাথায় ফাটিয়ে ফেলল। আর তুমি ভাবিকে না দেখে নিজেও জ্ঞান হারিয়ে ফেললে। আরে ওয়ার্ড বয়ের কথা সত্যতা তো অন্তত যাচাই করবে, তাই না? আরবের কথাগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে বন্নির, তবে এটুকু বুঝলো ইয়ারবের কিছু হয়নি। আবার কাজ করতে করতে নিজের মতো বলে উঠল, ভাইয়ের পাশের কেবিনের পেশেন্ট আর নেই, তিনি মারা গেছেন। ওয়ার্ড বয় তাদের বাড়ির লোককে খবর না দিয়ে ভুল করে তোমাদের খবরটা জানিয়েছে, আর সেটা শুনেই তোমরা দুই বোন জ্ঞান হারিয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছিলে। ভাগ্যিস আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম, ভাবির মাথায় ব্যান্ডেজ করিয়ে তোমাকে কেবিনে রেস্ট করতে রেখে যখন ভাইয়ের কেবিনের দিকে যাচ্ছিলাম, তখন রেসপন্স করতে শুরু করে ভাই। আল্লাহর রহমতে এখন আউট অফ ডেঞ্জার। এক নাগাড়ে কথাগুলো বলে থামল আরব, সাথে একটা স্বস্তির নিঃশ্বাসও নিল। আর বন্নি এক মনে কথাগুলো শুনছে। তবে ইয়ারব সুস্থ হয়ে যাবে এটা শুনে প্রশান্তি পেল বন্নি। যে মানুষটার উপর প্রতিশোধ নিতে চেয়েছিল, সেই মানুষটা যখন মৃত্যুর সাথে লড়াই করে ফিরে আসে, তার উপর কি আর কোনো প্রতিশোধ নেওয়া যায়? রিভেঞ্জ অফ নেচার বলেও একটা কথা আছে। ইয়ারবের শাস্তিটা না হয় প্রকৃতিই ওকে দেবে। হঠাৎই বন্নির মাথায় উদয় হয় এক নতুন প্রশ্ন, তার আর আরবের সম্পর্কের সমীকরণ কি হবে তাহলে? বন্নি তো আরবকে ভালোবেসে বিয়ে করেনি, না আরব তার কোনো আচরণে এটা বুঝিয়েছে সে বন্নিকে ভালোবাসে। বন্নি এতদিন ইয়ারবের প্রতি ক্রোধে আগুনে জ্বলেছে, আর আরব সেই আগুন নেভানোর চেষ্টায় মশগুল ছিল। কিন্তু এরপর এরপর তাদের সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে? স্বাভাবিক একটা সম্পর্ক গড়বে, নাকি শেষ পরিণতি বিচ্ছেদ হবে ওদের সম্পর্কের? না, আর ভাবতে পারছে না বন্নি। মস্তিষ্কের নিউরনগুলো ছিঁড়ে আসবে এবার হয়তো। সকাল থেকে কম ধকল যায়নি শরীরের ওপর। এতটা মানসিক প্রেশার আগে কখনো পায়নি বন্নি। সেই সাথে অনাহার তো আছে, মন সায় না দিলেও শরীরে তো মানতে নারাজ। প্রকৃতি সন্ধ্যা ছুঁই ছুঁই, একটু ফ্রেশ হওয়া এবার আবশ্যক হয়ে পড়েছে। তানভি আর বন্নিকে নিয়ে বাড়ি ফিরল আরব। ওরা দুজনে আসতে নারাজ, কিন্তু মণিমা নিজে ওখানে থেকে এদেরকে ফ্রেশ হতে পাঠিয়েছে, কারণ এখন ইয়ারব আগের থেকে কিছুটা সুস্থ। এক মনে রাতের আকাশের দিকে তাকিয়ে আছে বন্নি। কত বিচিত্র আকাশের খেলা! কখনো নিকোষ কালো আঁধারে ঢেকে থাকে, আবার কখনো পূর্ণিমার চাঁদ চারিদিক আলোকিত করে রাখে। মানুষের মনও তেমনই। যখন মন খারাপেরা হানা দেয়, তখন মনটাও নিকোষ কালো আঁধারে ঢেকে থাকে, আর যখন সমস্ত তিক্ততা দূর হয়ে যায়, তখন পূর্ণিমার মতো জ্বলজ্বলে। আচ্ছা, বন্নির আকাশ তো এখন নিকোষ কালো আঁধারে ঢেকে আছে, এখানে কি কখনো পূর্ণিমা হবে? নিজেই নিজেকে প্রশ্ন করে উঠল বন্নি। তানভি হসপিটালে, রাতে ইয়ারবের কাছে একজনের বেশি অ্যালাউ না, আর তানভি কিছুতেই ইয়ারবকে ছেড়ে আসবে না, তাই বাকিরা সবাই বাড়িতে চলে এসেছে। ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নানা রকমের ভাবনায় মশগুল বন্নি। তখনই ওয়াশরুমের দরজা খোলার শব্দে ধ্যান ভাঙে তার। আরব কেবলই শাওয়ার নিয়ে বেরিয়েছে। বন্নি আরবকে বের হয়ে আসতে দেখে নিজেও ব্যালকনি থেকে রুমে চলে এসেছে।
আজ একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে সে। যদিও বন্যির ধারণা আরব এর সম্পূর্ণ সমর্থনে থাকবে, তাও কেমন যেন জড়তা কাজ করছে মনের মধ্যে। আজ সকাল থেকে অনেক ধকল গেছে আরবের ওপর দিয়ে। এত বড় কিছু ঘটবে সেটা কারোরই ধারণা ছিল না, আর না ছিল এই পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার। তবুও আরবকে সবটা মানিয়ে নিতে হয়েছে। এই মুহূর্তে সবটা ঠিকঠাক আছে, এটাই যেন আরবের শান্তি। আমার কিছু কথা ছিল, অনেক জড়তা নিয়ে শেষমেশ বলে উঠল বহ্নি। হুম, বলো। নির্লিপ্ত কণ্ঠে বলে উঠল আরব। আমি কিছু বলতে চাইছি। মানে? আমতা আমতা করেও বলে উঠতে পারছে না বহ্নি। কথাটা কিভাবে শুরু করবে। বহ্নির আমতা আমতা দেখে ভ্রু কুঁচকে গেল আরবের। আরব আর বহ্নি যে দূরত্বে দাঁড়িয়েছিল সেটা ঘুচিয়ে দিল আরব। ধীর পায়ে এগিয়ে গেল বহ্নির কাছে। মেয়েটা এখনো হাঁসফাঁস করছে। রিল্যাক্স বহ্নি, এত হেজিটেট করার কিছুই নেই। তোমার যেটা বলার নিশ্চিন্তে বলো আমাকে। আরবের ভরসাপূর্ণ কথাতে একটু সাহস পেল যেন বহ্নি। একটু শ্বাস নিয়ে বলে উঠল, আই থিঙ্ক আমাদের ডিভোর্স নেওয়া উচিত। এটুকু বলেই থেমে গেল বহ্নি। আরবের রিয়্যাক্ট দেখার জন্য ওপরে তাকালো, আর আরবের দিকে তাকাতেই চোখ জোড়া বড় বড় হয়ে গেল বহ্নির। কেমন এক অদ্ভুত দৃষ্টিতে দেখছে আরব তাকে। এই দৃষ্টির কি নাম দেবে বহ্নি ভেবে পেল না। এমন দৃষ্টির অর্থ খুঁজে পেল না। এ যেন এক সর্বনাশা দৃষ্টি, যা একজন স্ত্রীকে জ্বালিয়ে দিতে সক্ষম। কয়েক মুহূর্ত স্তব্ধ থাকার পর বহ্নি আবারও কিছুটা সাহস জোগাড় করে তারপর বলে উঠল, আম সরি আরব, কিন্তু এই বিয়েটা আমি সংসার করার জন্য করিনি। আমার একমাত্র উদ্দেশ্য ছিল ইয়ারবের ক্ষতি, কিন্তু সেটাও এখন আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি আর এই সংসার নামক মিথ্যে বেড়াজালে জড়িয়ে থাকতে চাই না। এতে আমি কেউই সুখী হব না। তাই আমার মনে হয় আমাদের ডিভোর্স নেওয়াই শ্রেয়। বলা শেষ। আরবের নির্লিপ্ত কণ্ঠ, যেটা দেখে বহ্নি বেশ অবাক হলো। বেশ অবাক হয়েই বলে উঠল, আমার কথাগুলো তুমি বুঝতে পারছো? অবশ্যই। বাংলা ভাষায় খুব স্পষ্টভাবেই তুমি আমাকে বলেছ। না বোঝার কি আছে? তবে তুমি একটা জিনিস ভালোভাবে বুঝে নাও। আমি তোমাকে ডিভোর্স দেব না, আর না তোমাকে দিতে দেব। আরবের এমন স্পষ্ট কথা শুনে হতভম্ব বহ্নি। কি বলছে ছেলেটা? বেশ উদগ্রীব হয়ে বহ্নি বলে ওঠে, যে সম্পর্কে ভালোবাসা নেই সেই সম্পর্ক টিকিয়ে রেখে কি লাভ? আর ইউ শিওর? হোয়াট? আই মিন টু সে দ্যাট, আর ইউ শিওর আমাদের সম্পর্কে কোনো ভালোবাসা নেই? কি কি বলতে চাইছো তুমি? তুতলিয়ে বলে ওঠে বহ্নি। আরব এগিয়ে গেল বহ্নির দিকে। এতক্ষণ সামনাসামনি দাঁড়িয়ে কথা বলায় আরব এগোনোর সাথে সাথে বহ্নিকেও পেছোতে হলো। এক পর্যায়ে দেওয়ালে আটকে গেল সে। আরব বেশি দূরত্ব রাখল না দুজনের মধ্যে, তবে শরীরে শরীরে টাচও করবে না এমনভাবে দূরত্ব বজায় রাখল। পকেটে দুই হাত গুজে নির্ভীক কণ্ঠে বলে উঠল, আমাদের বিয়ে আজ 3 দিন, আর 3 দিনে তুমি আমাকে যতটা শান্ত দেখেছ আমি তার থেকেও বেশি অশান্ত। আমাকে নিয়ে হয়তো তুমি এই 3 দিন বা তারও অল্প সময় নিয়ে ভেবেছ, কিন্তু আমি তোমাকে 10 দিনের বেশি সময় নিয়ে ভেবেছি। আর এই 10 দিনে তোমাকে নিয়ে ভেবে আমি একটাই সিদ্ধান্ত নিয়েছি, আমি সারা জীবন তোমার সাথে থাকব। কোনো মানুষের স্বাভাবিক কণ্ঠে বলা কথা কি কখনো কারোর শরীরে হিম ধরিয়ে দিতে পারে? হয়তো কিছু মুহূর্ত আগেও বহ্নি জবাবে বলতো না, কিন্তু এই মুহূর্তে সে বলবে সম্ভব। সে নিজে আরবের কথা শুনে বরফের ন্যায় জমে গেছে। এই ছেলেকে যেমনটা ভেবেছিল ঠিক তার বিপরীত সে। স্বচ্ছ পানির ন্যায় শান্ত ছেলেটি যে অনলের ন্যায় শান্ত হুমকি দিতে পারে, সেটা যেন বিশ্বাসই হচ্ছে না বহ্নির। হঠাৎই বলা নেই কওয়া নেই বহ্নিকে কোলে তুলে নিল আরব।
বিছানাতে শুয়ে নিজেও শুয়ে পড়ল। বিষয়টা এখানে থেমে গেলেও বন্যি হয়তো সামলে নিত নিজেকে। তবে আরব যে তার থেকেও ভয়ঙ্কর কাজ করছে। বন্যিকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে রেখেছে। আর বন্যি কিছু বলে ওঠার আগেই কড়া কণ্ঠে বলেছে, কারোর ওপর জোর করে স্বামীর অধিকার আদায় করে নিজেকে পুরুষ প্রমাণ করার মতো ঘৃণ্য চিন্তা ভাবনা আমার নেই। তবে আমার বিয়ে করা বউকে কখন টাচ করব সেটাও কারোর কাছ থেকে পারমিশন নেব না আমি। আরবের কড়া কণ্ঠের বিরুদ্ধে প্রতিবাদ করে উঠতে চাইল বন্যির মস্তিষ্ক, কিন্তু মনের মধ্যে কিছু একটা বাধা দিল যেন। সত্যি তো, আরবকে বিয়ে করার আগে একবার ভাবা উচিত ছিল বন্যির। এই ভাবনা আসার কারণ জানা নেই বন্যির। আরবের সেই ঘায়েল করা দৃষ্টি, নাকি মনের মধ্যে কোথাও লুকিয়ে থাকা স্ত্রী সত্তা বলে উঠল কথাটা, যা এই ৩ দিন প্রতিশোধের অনলে চাপা পড়েছিল। ঠিক উত্তরটা দিতে পারল না বন্যির মন, না পারল মস্তিষ্ক। অনেক দ্বিধাদ্বন্দ্ব নিয়েই পাড়ি জমালো ঘুমের দেশে। সকালের সোনালি রোদ চোখে পড়তেই পিটপিট করে চোখ খুলে তাকালো বন্যি। পাশে আরব ঘুমিয়ে আছে, তবে রাতের মতো জড়িয়ে রেখে নেই। ঘুমন্ত আরবের দিকে তাকিয়ে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে বন্যি। হয়তো এই প্রথম আরবকে এতটা কাছ থেকে নিজে দেখছে সে। ছেলেটার গায়ের রং নিয়ে কথা উঠলে অবশ্যই তাকে ফর্সাদের কাতারে ফেলতে হবে। মুখে রাখা খোঁচা খোঁচা দাড়ি ছেলেটার মুখটাকে বেশ মায়াবী করে রেখেছে। উচ্চতায় বন্যির থেকে কয়েক ইঞ্চি লম্বা আরব। বলতে গেলে বন্যি আরবের কাঁধ অবধি, যেটা নাকি পারফেক্ট কাপলদের সাইন। হঠাৎই মনের কোণে ভাবনা এসে হানা দিল বন্যির। সে কি চাইলে পারে না আরবের সাথে সত্যি সত্যি একটা পারফেক্ট কাপল হতে? কি জানি, আর তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবে না বন্যি। জীবনে একবার হিংসার অনলে পুড়ে অনেক বড় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে। বিয়ের আগে একটাবারও ভাবেনি যে মানুষটার সাথে স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে তার যোগ্য স্ত্রী হয়ে উঠতে পারবে কিনা, তাকে মেনে নিতে পারবে কিনা। আরব তো ওর জায়গায় ঠিক। সে তো ডিভোর্স দেওয়ার জন্য বিয়ে করেনি, সে তো সংসার করার জন্যই বিয়েটা করেছে। তাহলে নানা রকম চিন্তা হচ্ছে বন্যির। কোনটা ঠিক কোনটা ভুল ভেবেই পাচ্ছে না। সবটা বারবার এলোমেলো হয়ে যাচ্ছে। অনেক এলোমেলো ভাবনা নিয়ে ওয়াশরুমে চলে গেল বন্যি। বন্যি চলে যেতেই চোখ মেলে তাকালো আরব। এতক্ষণ যে তার বউ তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল সেটা ভালো করেই টের পেল সে। সেই সাথে মুখে ফুটিয়ে তুলল এক রহস্যময় হাসি। সকালের সব কাজ মোটামুটি গোছগাছ করে সকলে হসপিটালে চলে এসেছে। আরবের সুস্থ হতে এখনও দিন 15 লাগবে। তবে 15 দিন পরও সে সম্পূর্ণ সুস্থ হবে না। আরবের মাথার একটা জায়গায় রক্ত জমাট বেঁধে আছে, যার জন্য বাইরে যেতে হবে ওকে। আরব মোটামুটি সুস্থ হলে 15 দিন পরই ওকে নিয়ে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সবাই। হসপিটালে তানভি রাতে ছিল। আরবেরা সকালে পৌঁছালে তানভি বাড়ি এসে ফ্রেশ হয়ে নেয়, তারপর আবার ছোটে হসপিটালের উদ্দেশ্যে। সারা দিন বাড়ি হসপিটাল করেই কাটছে পরিবারের মানুষগুলোর। প্রত্যেকের এখন একটাই চাওয়া, আরব যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আরবের সাথে সেদিন কথা বলেনি বন্যি, প্রয়োজন ছাড়া। কেমন একটা এড়িয়ে চলেছে সে। আরব সেটা ঠিকই খেয়াল করেছে, তবে সারাদিনের ব্যস্ততায় কিছুই বলেনি। মণিমা সহ সকলেই বিকেল থেকে হসপিটালে। তবে বন্যি খেয়াল করছে তানভিকে। কি সুন্দর নিরলসভাবে সেবা করে যাচ্ছে আরবের। মাত্র এই কয়েকদিনে কি কারোর উপর এত টান অনুভব করা যায়? কই, তার তো আরবের প্রতি সেরকম টান নেই, নাকি আছে যা সে বুঝতে পারছে না। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে বন্যি, বাকিরা আরবের কেবিনের ভেতরে। হঠাৎই কাঁধে কারোর স্পর্শ পেল বন্যি। পেছন ফিরতেই দেখতে পেল তানভীর। দুদিনেই কেমন শুকিয়ে গেছে মুখটা, তারপরও সে খুশি। কি ভাবছ আপনি? জিজ্ঞেস করে উঠল তানভি।
কিছু না, এমনিই দাঁড়িয়ে আছি, জবাবে বলল বন্যি। তুমি এখনো ভাইয়াকে মেনে নিতে পারোনি, তাই না? তোকে এসব কে বলেছে? কেউ না, তবে আমি জানি। জানো, আপনি বিয়ের আগের দিন অবধি ইয়ারাবের ওপর আমার কোনো ফিলিংস কাজ করতো না, কিন্তু যখন থেকে আমি এটা উপলব্ধি করতে পেরেছি যে ওই মানুষটা আমার স্বামী, আমি তখন থেকেই যেন কেমন একটা মায়ায় জড়িয়ে গেছি। আমি নিজেও জানি না এটা কিভাবে হয়েছে, শুধু এটুকু জানি এই মানুষটার সাথে আমি ভালো থাকব। আচ্ছা আপনি, তোমার কখনো মনে হয়নি তুমি ভাইয়ার সাথে ভালো থাকবে? কখনো মনে হয়নি এই মানুষটার ওপর চোখ বুজে ভরসা করা যায়? হঠাৎই বুকের মধ্যে ধক করে উঠল বন্যির। সত্যি তো, সে তো আরবকে ভরসা করে। এটা জানে না সে মায়ায় পড়েছে কিনা, কিন্তু সে ভরসা করে, খুব ভরসা করে আরবকে। তবে কেন করে সেটা জানে না বন্যি। তখনই পেছন থেকে গলা খাঁকরি শব্দ পেল বন্যি আর তানভি। পেছনে ফিরতে দৃশ্যমান হলো আরব। আরব তানভীর উদ্দেশ্যে বলে উঠল, বেশ রাত হয়েছে ভাবি, মণিমা আগেই চলে গেছে, এবার আমাদেরও যেতে হবে। বোনের সাথে গল্পটা না হয় কালকে করো, আর ভাইয়াও তোমাকে খুঁজছে। তানভি আর কথা বাড়ালো না। ওর পক্ষে একদিনে সবটা ঠিক করা সম্ভব নয়, তবে তানভি চেষ্টা করবে যাতে বন্যিও আরবকে মেনে নিতে পারে, একটা স্বাভাবিক সম্পর্কে আসতে পারে। চেনা পরিচিত রাস্তাটার বিপরীতে গাড়ি যখনই টার্ন নিল আরব, তখনই চমকে উঠল বন্যি। এ পথ দিয়ে তো বাড়ি যাওয়া যাবে না, তাহলে আরব এ পথে কেন গাড়ি ঘোরালো? বন্যি আরবের দিকে চেয়ে কিছু বলার আগে ব্রেক করল আরব। চারিদিকটা বেশ অন্ধকার, লোকজনও কম রাস্তাতে। দূরে একটা ধাবা দেখা যাচ্ছে, সেই আলোতে আশপাশ দেখে বোঝার চেষ্টা করছে বন্যি। হঠাৎই আরব ঝুঁকে এলো বন্যির দিকে, সিট বেল্টটা খুলে দিল, তবে সিট বেল্ট খুলে সরে আসেনি। বন্যির দিকে এক নজর তাকিয়ে রইল সে। বন্যিও তাকালো সেই দৃষ্টির দিকে। বন্যি এখন একটা কথাই ভাবছে, আরব কেন এতটা সম্মোহনী দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে? সে এই দৃষ্টি দিয়েই ঘায়েল করে দেবে বন্যিকে, নাকি শান্ত করে দেবে বন্যির উত্তপ্ত হৃদয়? সরো, জড়তা নিয়ে বলে উঠল বন্যি। বন্যি ভেবেছিল হয়তো আরব সরবে না, কিন্তু বিনা বাক্যে সে সরে গেল। সামনের দিকে তাকিয়ে আছে আরব। বন্যির বেশ অস্বস্তি হচ্ছে। এই ছেলের কাজকর্ম কোনো কিছুই তার বোধগম্য হয় না। এই শান্ত তো এই অশান্ত। আমরা এখানে কেন এসেছি? ডিনার করতে। আরবের শান্ত কণ্ঠ। বন্যি কোনো প্রতিউত্তর করল না, চুপচাপ নেমে দাঁড়ালো। আরবও ব্যতিক্রম নয়। নির্জন পরিবেশে এমন একটা ধাবা বেশ আকর্ষণীয়। আরব আর বন্যি এগিয়ে বসলো একটা কোনায়। তারপর দুজনেই নিজেদের ডিনার শেষ করে নিল। ডিনার শেষে কাউন্টারে দাঁড়িয়ে বিল মিটাচ্ছে আরব, আর বন্যি বাইরে এসে দাঁড়িয়েছে। আরব বন্যির কাছে এসে দাঁড়ালো। নিস্তব্ধতা থাকলেও বাতাসে কমতি নেই জায়গাটাতে। মৃদুমন্দ বাতাস বেশ ভালোই বইছে। লং ড্রাইভে যাবে? আরব হঠাৎই জিজ্ঞেস করে উঠল। কয়েক মিনিটের জন্য ফ্যাল করে চেয়ে রইল বন্যি। এত রাতে লং ড্রাইভ? প্রশ্নটা গুটি কয়েকবার নিজের মাথায় ঘুরল। আমি খুব টায়ার্ড, বাড়ি যেতে পারলে বেশি ভালো লাগতো, কিন্তু যখন তোমার যেতে ইচ্ছে হচ্ছে তখন আর কি করার? আমার ইচ্ছের দাম থাকবে? বন্যির কণ্ঠে অভিমানের রেশ স্পষ্ট, সেই সাথে প্রকাশ পাচ্ছে ক্ষোভ। কিন্তু এই ক্ষোভ কিসের? কার ওপর এই ক্ষোভ? আরবের ওপর? কেন? কারণ সে বন্যির সাথে থাকতে চেয়েছে? এক এক করে কথাগুলো মাথায় ঘুরতে থাকলো আরবের। আরব আর কিছু বলল না, চুপচাপ বন্যিকে নিয়ে বাড়ির পথে রওনা দিল। নিস্তব্ধ রজনীতে সকলে ঘুমে বিভোর। আরবও এপাশ ওপাশ করতে করতে একটু আগেই পাড়ি জমিয়েছে ঘুমের দেশে। শুধু নিদ্রাহীন বন্যি, তার মাথা যে বিশাল পরিকল্পনা। আজকে আর বন্যিকে জড়িয়ে রাখিনি আরব,
তাই বিনা বাধায় খাট থেকে নেমে গেল বন্যি। টেবিল ল্যাম্প জ্বালিয়ে শুভ্র কাগজে ফলাতে লাগলো কালির আঁচড়। গতকালের মতো আজও আরব দেরিতে জাগল। হঠাৎ বন্যির এর পরে কাল রাতে অনেক কিছু ভেবেছে সে, সাথে সিদ্ধান্ত নিয়েছে বন্যিকে আর কোনো কিছুতেই জোর করবে না, ধীরে ধীরে উপলব্ধি করাবে সবটা, সাথে সে নিজেও করবে। একটা ছেলে মানসিকভাবে যতটা স্ট্রং হয় একটা মেয়ে ততটা হয় না। সবটা স্বাভাবিকভাবে আরব মানতে পারলেও বন্যি পারেনি, আর তার জন্য মেয়েটাকে সত্যি একটু সময় দেওয়া প্রয়োজন। ফ্রেশ হয়ে বের হওয়ার পরও বন্যির দেখা মিলল না। আরব ভাবল হয়তো নিচে আছে, সেজন্য সেও নিচে নেমে গেল। কিন্তু নিচে মণিমা একটা কাগজ হাতে নিয়ে বসে আছে। পেছন থেকে মণিমার অভিব্যক্তি ঠিক বুঝল না আরব, কিন্তু সামনে গিয়ে দেখল মণিমার মুখ বেশ থমথমে। আরবের দিকে এক নজর তাকালেন তিনি, তারপর কাগজটা আরবের হাতে দিয়ে চলে গেলেন নিজের ঘরে। আরব এমন ব্যবহারে বেশ অবাক হলো। তারপর কাগজটা নিয়ে পড়তে গিয়েই থমকে গেল সে, কারণ কাগজটিতে লেখা আছে, মণিমা, চিঠিটা পেয়ে আপনি কি ভাববেন জানি না, তবে কথাগুলো চিঠির মাধ্যমে আপনাকে জানাতে হচ্ছে। যেদিন প্রথম আপনি আমাকে দেখতে গিয়েছিলেন সেদিন আমি ভেবেছিলাম এবার হয়তো একটা মায়ের অভাব আমার ঘুচবে, কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন, একটা মা পেতে গিয়ে আমাকে নিজের অনুভূতিগুলো গলা টিপে মেরে ফেলতে হলো। একটা ছেলের সাথে বিয়ে ঠিক হয়ে তার ভাইকে নিয়ে সংসার করা আপনাদের দৃষ্টিতে স্বাভাবিক, কিন্তু আমার পক্ষে সেটা মানা সম্ভব নয় মণিমা। আপনার উপর আমার কোনো অভিযোগ নেই, শুধু এটুকু বলবো, এনগেজমেন্টের দিন একজন কন্যাদায়গ্রস্ত পিতার কাছে তার দুই মেয়ের বিয়ের কথা জানানোর আগে একটাবার আমার কাছে জিজ্ঞেস করতে পারতেন। দীর্ঘ 1 মাস যাবৎ যে বাড়ির বড় ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে, সেই বাড়ির ছোট ছেলেকে নিজের স্বামী হিসেবে মানতে পারবো কিনা। ইতি বন্যি। চিঠিটা পড়ে এক মুহূর্ত দেরি করল না আরব, ছুটে গেল নিজের ঘরে। আরবের বিশ্বাস বন্যি তার জন্য একটা চিঠি রেখে গেছে। সকালবেলা বাড়ির দরজা খুলেই যে একটা খাম পাবে তোহান আজাদ, সেটা তিনি কখনোই ভাবেননি। খামের উপর বেশ বড় বড় করে লেখা বন্যি। তোহান আজাদ অবাক হলেন, কি আছে খামের মধ্যে। সেটা দেখার জন্য খামটি খুলে বার করলেন একটা চিঠি, যেখানে লেখা আছে, নামটা দেখেই বুঝে গেছো হয়তো এটা আমি। হ্যাঁ বাবা, আমি বন্যি, তোমার সেই মেয়ে যার অনুভূতির দাম দিতে তুমি ব্যর্থ। সেই ছোট থেকে আমি একা ছিলাম, সঙ্গী বলতে শুধু তানভি। তুমি কখনোই আমাকে বোঝার চেষ্টা করনি। এনগেজমেন্টের আগে যদি একবার আমাকে জিজ্ঞেস করতে আমি আরবকে চাই কি না, কিন্তু তুমি সেটা করনি, আর আজ সেই কারণেই আমাকে এত বড় একটা সিদ্ধান্ত নিতে হলো। আমি তোমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছি বাবা, হয়তো আর দেখা হবে না। শুধু একটা কথাই বলবো, তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই। বন্যি। চিঠিটা পড়েই চোখ দুটো ঝাপসা হয়ে এলো তোহান আজাদের। মেয়েদের সুখী করতে গিয়ে যে এত বড় একটা অন্যায় তিনি করে ফেলেছেন, সেটা বন্যি চোখে আঙুল দিয়ে না দেখিয়ে দিলে তিনি বুঝতেই পারতেন না। কিন্তু আফসোস, এখন আর তিনি তার ভুল শুধরাতে পারবেন না। সারাটা জীবন আত্মগ্লানিতে ভুগতে হবে তাকে। সকাল সকাল ওয়ার্ড বয়ের হাত দিয়ে চিঠি এলো ইয়ারব আর তানভীর জন্য বরাদ্দ কেবিনে। বাকিদের মতো এরাও বেশ অবাক হলো এমন কাজে, তবে চিঠির ওপর বন্যির নাম লেখা। তানভি চিঠিটা খুলে পড়তে শুরু করলো। সেখানে লেখা আছে, তানভি, চিঠিটা পড়ে একটুও কাঁদবি না বলে দিলাম। আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে ভেবেছিলাম তোকে একটা সরি বলবো, কারণ আরবকে বিয়ে করার একমাত্র কারণ ছিল ইয়ারবের ক্ষতি। কিন্তু যেই মানুষটা আমার ছোট বোনের অনেকটা জুড়ে রয়েছে, তার ক্ষতি করার ক্ষমতা এখনো হয়নি আমার। তানভি, 3 দিনে তোর ইয়ারবের প্রতি যে ভালোবাসা আমি দেখেছি, আমি সত্যি খুশি।
তুই সারাটা জীবন সুখে থাক, সেটাই চাই আমি। হোক না সেটা আমার প্রথম অনুভূতির সাথে। প্রথম অনুভূতি কথাটা বারবার মাথায় বাড়ি খাচ্ছে তানভীর। এই সহজ বিষয়টা কি এতদিন চোখে পড়েনি তানভীর? নাকি ইচ্ছে করেই দেখতে চায়নি সে? সত্যি তো, বন্যির তো ইয়ারবের সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল। কিন্তু তানভী কি সুন্দর একটা ভুল বোঝাবুঝিকে সামনে দাঁড় করিয়ে সেই মানুষটার সাথেই ঘর বেঁধেছে, তাও আবার বন্যির সামনে। বন্যি তাকে বলেছিল সে চাইলেই বিয়ে করতে পারে, এতে বন্যির কোনো আপত্তি নেই। কিন্তু সে কথার পেছনে লুকিয়ে থাকা অভিমানটা একটাবার বুঝতে পারল না তানভী। নিজেকে অনেক বেশি ছোট লাগছে তানভীর। যে বোন মায়ের থেকে কোনো অংশে কম ছিল না, সেই বোনের স্বপ্নকে মাটি চাপা কী করে দিতে পারল তানভীর। বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে তানভীর। তার বোন যে কতটা কষ্টে বুকে নিয়ে চলে গেছে সেটা হয়তো আঁচ করতে পারছে তানভী। জলে টইটম্বুর চোখ দুটো মুছে নিয়ে আবারও পড়তে লাগলো তানভী। ইয়ারাব, সম্পর্কে এখন তুমি আমার বড় ভাসুর, আবার ছোট বোনের স্বামীও হও। কিন্তু কি অদ্ভুত, তাই না? কয়েকদিন আগেও তো আমাদের সম্পর্কটা অন্য কিছু হওয়ার কথা ছিল। আমি বলছি না তুমি নিজের ভালোবাসাকে চুজ করে ভুল করেছ। শুধু এটুকু বলবো, যে মানুষটা দিনের পর দিন স্বপ্ন দেখালো, একটাবার জেনে নেওয়া উচিত ছিল সেই মানুষটার তোমার কাঙ্ক্ষিত মানুষ কিনা। পরের লেখাটা জোরেই পড়ল তানভী। ইয়ারাব চুপচাপ শুনল, কোনো প্রত্যুত্তর করল না, কিন্তু চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল। এতটা নীচ কাজ করেছে সে, ভাবতেই নিজের প্রতি কেমন জানি বিতৃষ্ণা চলে এলো যেন। কেটে গেছে 2 বছর। ইয়ারাব অ্যাবোর্ড থেকে অপারেশন করিয়ে এসে এখন সে সুস্থ। বিজনেস আবারও জয়েন করেছে সে। সকলের মতোই ভালো আছে। তবে সেই ভালো থাকার মধ্যেও কোথাও একটা কষ্ট বিরাজ করে। মণিমা এখন বাড়ির সমস্ত সিদ্ধান্ত সকলের সাথেই নিয়ে নেয়। তোহান আজাদ মাঝে মাঝে তানভীর সাথে যোগাযোগ করেন, কিন্তু যতবারই যোগাযোগ করেন বাবা মেয়ে দুজনেই বন্যির জন্য চোখের জল ফেলে। ইয়ারাবের মধ্যে আজও অপরাধবোধ কাজ করে। বারবার একটা কথাই মনে হয়, বন্যির সাথে এত বড় অন্যায় করার পরও একটাবার ক্ষমা চাইতে পারেনি সে। আর তানভীর প্রতিদিনের সাধারণ কাজের মধ্যে একটি হলো নিজের মায়ের সমান বন্যের জন্য চোখের জল ফেলা। অন্যদিকে কানাডার একটা ছোট্ট শহর টরন্টো, সেখানে একটা ছোট্ট বাড়ি, ড্রিম হাউস। সেখানে প্রাণোচ্ছল বন্যি চারিদিকে ছুটে বেড়াচ্ছে প্রতিপক্ষের হাত থেকে ধরা না পড়ার জন্য। বারবার তার হাত থেকে পালাচ্ছে। সেই সাথে পুরো বাড়ি তার হাসির শব্দে রিন রিন করে উঠছে। দৌড়াতে দৌড়াতে হঠাৎই 2 হাত পেছন থেকে শক্ত করে জড়িয়ে নিল বন্যির কোমর। প্রত্যেকবারের ন্যায় এবারও শিরদাঁড়া বেয়ে নেমে গেল শীতল স্রোত। বরফের ন্যায় জমে গিয়ে ঠেস দিয়ে দাঁড়ালো বলিষ্ঠ এক বুকে। দুজনের বুকের মধ্যেই ঢিপ ঢিপ শব্দ। বেশ কিছুক্ষণ পর পেছন থেকে সেই শিরশিরানি শব্দ কানে এলো বন্যির। এত ছোটাছুটি করছো কেন? আমি কি তোমায় খেয়ে ফেলবো নাকি? ইঙ্গিতপূর্ণ কথায় বন্যির মুখে দেখা দিল রক্তিম আভা। নিজেকে ছাড়িয়ে নিয়ে ছুট লাগালো কিছু দূর, তারপর বলে উঠল, রোজ রোজ তোমার এক কথা ভালো লাগে না আমার। বলছি তো, আমার এখন খেতে ইচ্ছে করছে না, তাও তুমি জোর করছো। এখনও তো কিছুই করিনি। যদি আজ রিপোর্ট পজিটিভ আসে আর আমি সত্যি বাবা হই, তাহলে এরপর থেকে তুমি দেখবে এই আরব কী জিনিস। আবারও রিনরিনে শব্দে হেসে ফেলল বন্যি, কিন্তু হাসি থামার আগেই বেজে ওঠে আরবের ফোন। ফোনটা পকেট থেকে বের করে আরব নম্বরটার দিকে চোখ বুলালো আবার। তারপর সেটা নিয়ে চলে যায় বেশ খানিকটা দূরত্বে, যেখানে থেকে বন্যির অস্তিত্বে বোঝা যাবে না। আরব দূরে যেতেই হাসি থামিয়ে দেয় বন্যি। সিঁড়ি বেয়ে সোজা চলে আসে নিজের ঘরে।
তার আর আরাবের ঘরে। সে জানে এখন বাংলাদেশ থেকেই ফোন এসেছে। ব্যালকনিতে রাখা দোলনাতে বসে পড়ে বন্যি আর হিসেব মেলাতে থাকে গত 2 বছরের ঘটনার। নিজের পক্ষে যতটা সম্ভব সকলের দোষ চোখে আঙুল দিয়ে দেখিয়ে চলে আসে বন্যি। সকলের জন্য তাদের দোষের চিঠি বরাদ্দ থাকলেও আরবের জন্য ছিল অন্য কিছু। সেদিন এক ছুটে নিজের ঘরে চলে আসে আরব। সারা ঘর তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কোনো চিঠি পায় না। সারাদিন বন্যির চিন্তায় কেটে যায় আরবের। তবে গভীর রাতে ফোন আসে তার ফোনে। নম্বর দেখে আরব বুঝতে পারে এটা বাইরের নম্বর, সেই জন্য সাথে সাথেই রিসিভ করে সে। তবে বন্যির কথাগুলো পিঠে আর কিছু বলে উঠতে পারে না সেদিন, শুধু এইটুকুই বলেছিল, ভাই যেদিন অ্যাবর্ড থেকে ফিরবে তার পরের সপ্তাহে আমি কানাডাতে যাব। আঙ্কেল এখন সুস্থ আছে, ডোন্ট ওয়ারি। বন্যির ভাবনার মাঝে বন্যির পাশে বসে বলে উঠল আরব, তোমাকে ফেরার কথা বলেনি? সে আর বলতে, তারা তো আর জানে না আমি আমার পুরনো বউ নিয়ে এখানে নতুন সংসার পেতেছি। তাই যতবার ফোন করে সকলেই বলে দেশে ফিরে তোমাকে খুঁজে বের করতে। কিন্তু যে পাখি আমার কাছেই আছে তাকে কেন খুঁজতে আবার বাংলাদেশ যাব বলো তো? কথাগুলো বলেই বন্যির কোলে মাথা রেখে শুয়ে পড়ে আরব। পেটে আলতো করে মুখ গুজে জিজ্ঞেস করে ওঠে, তোমার টেনশন হচ্ছে না? একটু, ডোন্ট ওয়ারি, আজকেই রিপোর্ট পেয়ে যাব। আরবে সিল্কি চুলের মাঝে হাত বোলাতে বোলাতে জবাব দেয় বন্যি। বন্যি যে কানাডাতে আরবের সাথে আছে সেটা কেউ জানে না। এই শর্তেই আরবকে নিজের ঠিকানা দিয়েছিল বন্যি। সেই সাথে বলেছিল, তার খবর যদি পরিবারের কেউ জানে তাহলে এবার হারালে আর কখনো ফিরে আসবে না সে। আরবও মেনে নিয়েছিল বন্যির কথা। ইয়ারব সুস্থ হওয়ার মাঝে কানাডাতে বিজনেসের একটা নতুন অংশ খোলে এবং এখান থেকে সেটা দেখাশোনা করে। বন্যি চাইলেই পারত আরব থেকে দূরে সরে আসতে, কিন্তু কেন? সে কেন একাকিত্ব বেছে নেবে জীবনে? যে মানুষগুলো তাকে কষ্ট দিয়েছে সেই মানুষগুলোর ক্ষতি বন্যি করতে পারবে না, কিন্তু নিজের কেন কষ্টে থাকবে? একটা মেয়ে একাকী জীবন অনেক কষ্টের, আর সেই কষ্টের জীবন বেছে নেয়নি বন্যি। প্রত্যেকে নিজের ভালো থাকাটাই দেখেছে, তাই বন্যিও নিজের মতো করে ভালো থাকার চেষ্টা করলো। বন্যি জানে শুধু এইটুকুখানি ক্ষমা চাওয়ার জন্য ওই মানুষগুলো প্রতিনিয়ত ছটফট করে, কিন্তু বন্যি সে সুযোগ দেবে না। সারাটা জীবন আত্মগ্লানিতে ভোগাটাই তাদের শাস্তি। আরব বন্যির কোলে মাথা রেখে ঘুমিয়ে গেছে। ঘুমন্ত আরবের মাথায় আলতো করে ঠোঁট স্পর্শ করায় বন্যি। তারপর ফিসফিসিয়ে বলে উঠল, আমি তোমার প্রণয় স্রোতে নিজেকে ভাসিয়েছি আরব, সাথে সুখীও আছি। শুরুর দিকটা কষ্টকর ছিল, তবে এখন এই পৃথিবীতে সুখী মানুষগুলোর মধ্যে আমিও একজন। কথাগুলো কানে যাওয়ার পরই ঘুমের ভান করে থাকা আরবের ঠোঁটের কোণায় ফুটে উঠল চমৎকার হাসি। সমাপ্ত।